একদিন গ্রামের সভায় সুখীলাল সব গ্রামবাসীদের একত্রিত করল। ও ওর মেয়ের বিয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাইছিল। শুনুন শুনুন শুনুন, সকল গ্রামবাসী মন দিয়ে শুনুন। আমি আমার মেয়ে রাধার বিবাহ সেই ছেলের সাথেই দেব, যে ছেলের কাছে 1,00,000 টাকা জমানো পুঁজি থাকবে। মন দিয়ে শুনুন, 1,00,000 টাকা জমানো পুঁজি। তা বলে ভেবো না যে শুধু আমার টাকাই চাই। আমি শুধু একটা বড়লোক জামাই চাই। আরে দাদা, মেয়ের বিয়েতে তো পণ দেওয়া হয়, এটা তো ভুল হচ্ছে। জানি জানি, তবে আমার মেয়ে হলো সর্বগুণ সম্পন্ন, ঘরের সমস্ত কাজকর্ম জানে, তার উপর এত সুন্দরী। আমি আমার মেয়েকে খুব যত্ন করে মানুষ করেছি, আর আমি চাই না যে আমার মেয়ে এই অভাবে জীবন কাটাবে। তাই আমি যদি একটা বড় লোক জামাই চাই, তাহলে এখানে ভুলটা কোথায় বলো দেখি? হ্যাঁ, অবশ্যই, এটা তো তুমি ঠিক কথাই বলেছো। ঠিক 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 ঠিক। হ্যাঁ, তো কাল সন্ধ্যের মধ্যে যদি কোনো গ্রামবাসীর কাছে 1,00,000 টাকার জমানো পুঁজি যদি না থাকে, তাহলে আমি অন্য গ্রামে যাব, আর সেখানে গিয়ে আমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে আনবো কালকে সন্ধ্যের মধ্যে। কি সবার মনে থাকবে তো? একদিকে যেখানে সমগ্র গ্রাম সভায় দাঁড়িয়ে সুখীলালের কথা শুনছিল, অন্যদিকে চতুরলাল একজন বুদ্ধিমান যুবক। সে নিজের ঘরে কম্বল চাপা দিয়ে আরাম করে ঘুমোচ্ছিল। আপনাদের জেনে রাখা প্রয়োজন যে চতুরলালের নামটা ওর স্বভাবের জন্যই রাখা হয়েছে। গ্রামবাসীদের বোকা বানাতে ওর জুড়ি মেলা ভার। দেখতে খুব সাধারণ, কিন্তু মাথার বুদ্ধি প্রচণ্ড তীক্ষ্ণ। মানুষ কিছু জানার আগেই ওর কাজও সেরে ফেলতে পারে। আপনাদের সবাইকে বলে রাখি, চতুরলালের কাছে এখন শুধুমাত্র 10 টাকাই আছে। আগে হ্যাঁ, মাত্র 10 টাকা। আর অন্যদিকে সুখীলাল 1,00,000 টাকার শর্ত রেখেছে। আর সব থেকে বড় ব্যাপার হলো এই যে সুখীলালের 1,00,000 টাকার শর্ত পালনের শুধুমাত্র কাল সন্ধে পর্যন্তই সময়সীমা রয়েছে। চতুরলাল কি তার 10 টাকাকে 1,00,000 টাকা বানাতে পারবে, তাও একদিনের মধ্যে? আসুন দেখে নিই। চতুরলালের বাড়ির সামনে গ্রামে 3টে ছেলে নিজেদের মধ্যে কথা বলছিল। ভাই, আমার কাছে তো 90,000 টাকা জমানো আছে। আমার কাছে একটু বেশি জমানো আছে, 93,000 টাকার মতো। আর আমার কাছে তো 55,000 টাকার মতো আছে। কিন্তু কি লাভ হবে? আরে সুখীলাল কাকার তো 1,00,000 টাকা দরকার, 1,00,000। বলি, এটাও ভেবে দেখো, ওই রাধার মতো সুন্দরী একটা মেয়ে এই গ্রামে কেন, আশেপাশে কোনো গ্রামে নেই, কোথাও পাবে না। কিন্তু ঠিকই বলেছো, সবার উপকারও করে। ও হো হো হো, তার উপর ওর হাতের রান্না কি সুন্দর, কি অতুলনীয়। আহা, কে ওকে বউ বানাতে চাইবে না বলো দেখি? আমি তো এক পায়ে রাজি। হ্যাঁ, কিন্তু 1,00,000 টাকা। এই সব কথা চতুরলাল নিজের ঘর থেকে শুনতে পাচ্ছিল। ওর চালাক মাথায় এখন একটা বুদ্ধি আসছে। রাধার বিয়ে? আচ্ছা, তাই বুঝি এই ব্যাপার। আর এই গ্রামের ছেলেগুলো খুবই পরিশ্রমী, ওদের কাছে এত টাকা আছে, আর আমার কাছে তো আছে খালি 10 টাকা মাত্র। এই গ্রামের ছেলেগুলো এত পরিশ্রম করে টাকা জমিয়েছে, আমি কি করব এখন? আমাকে তো কিছু একটা করতে হবে, তাই না? যেভাবেই হোক কালকের মধ্যে আমাকে 1,00,000 টাকা জোগাড় করতেই হবে, তাহলেই তো আমি রাধাকে বিয়ে করতে পারবো। হঠাৎ করে ওর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই তো আসছে 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 আসছে, বুদ্ধি আসছে। আমার ধূর্ত মাথায় একটা দারুণ বুদ্ধি আসছে 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 আসছে, এসে গেছে। হ্যাঁ, এখন আমার জন্য একটাই পথ আছে, যেটা দিয়ে আমি রাতারাতি 10 টাকা থেকে 1,00,000 টাকা করতে পারি। সেটা হলো লটারি। হ্যাঁ, চলো চলো। চতুরলাল লটারির টিকিট কাটতে বেরিয়ে পড়ে। চতুরলালের এই বুদ্ধিটা কি কাজে লাগবে? লটারি থেকে কি ও 1,00,000 টাকা পাবে? আসুন দেখে নিই। চতুরলাল লটারির দোকানে গিয়ে পৌঁছয়। আরে দাদা, যাও 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 যাও, একটা টিকিট নিয়ে আসো তো দেখি, 1,00,000 টাকার টিকিট আনবে। হ্যাঁ,
বলি টাকা এনেছো তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো এনেছি, এই নাও। 1,00,000 টাকার টিকিটের দাম 14 টাকা দাদা, 14 টাকা, 10 টাকা নয়। আরে ধুর বাবা, 10 টাকা রাখো না এখন, বাকি টাকা আমি সন্ধ্যের দিকে দিয়ে দেবো। এই কি বললে? বাদ বাকি 4 টাকা সন্ধ্যের দিকে দিয়ে দেবে তুমি? হ্যাঁ, বলি কান খুলে শুনে রাখো, এই তোমার চালাকি যেটা আছে ওটা গ্রামবাসীদের সাথেই করো। হ্যাঁ, আর আমি ভালো করেই জানি যে তুমি কত বড় ঠকবাজ, বুঝলে? 14 টাকা গুনে গুনে দিলে তবেই টিকিট পাবে, তা না হলে এখান থেকে চলে যাও। সকাল সকাল আমার সময়টা নষ্ট করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমায় বলো যে 10 টাকার কোন টিকিটটা পাবো, সেটাই দিয়ে দাও। এই দেখো দাদা, 1,00,000 টাকার টিকিট কিন্তু পাবে না। 7 টাকা দিলে 50,000-এর যে টিকিটটা আছে ওটাই পাওয়া যাবে। নিলে নাও, না হলে এখানে সময় নষ্ট করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও, বেশি কথা বলো না, ওই 50-এর টিকিটটাই দাও দাও। চতুরলাল 7 টাকা টিকিট কিনে ফেলে আর বাকি 3 টাকা পকেটে রেখে দেয়। ওহো, জানি না এবার কি হবে। লটারি যদি জিতেও যাই তাহলে তো আমার কাছে 50,000-ই আসবে। তাহলে কি করে আমি রাধাকে বিয়ে করতে পারবো? দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়। চতুরলাল খবরের কাগজ খুলেই আনন্দে ফেটে পড়ে। আরে 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 আরে, আমি জিতে গেছি 50,000 টাকা। ও কি কপাল আমার! হ্যাঁ, আরে দেখেছো চতুরলাল বাবু, তুমি তো একদিনে কামাল করে দিলে। হ্যাঁ, 7 টাকা থেকে পুরো 50,000 টাকা একদিনে পেয়ে গেলে। আরে অনেক রাধা কৃষ্ণ একা ব্যাংকে থাকে, অনেক টাকা থাকলে টাকা গ্ল্যামার বেড়ে যায়। কত টাকা! হ্যাঁ, একটা লটারিতেই 50,000। এরপর চতুরলালের আনন্দ দুশ্চিন্তায় পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এখনো তো আমি রাধাকে বিয়ে করতে পারবো না। আমার তো এখনো আরো 50,000 টাকা লাগবে দেখছি। তারপরে এই টাকাটা নেওয়ার জন্য আমাকে শহরে যেতে হবে। কি জানি আবার ওখানে কি ঝামেলা পোয়াতে হয়। অফিসে যেতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, লাইনেও দাঁড়াতে হবে। জানি না কবে পাবো এই 50,000 টাকা। কি করি কি করি, বাকি 50,000 কি করে জোগাড় করব আমি? দূর, যদি আমি এই গ্রামের ছেলেগুলোর মতো পরিশ্রম করে কিছু টাকা জোগাড় করতে পারতাম তাহলে আমার কাছে থাকতো। চতুরলাল এখন নতুন দুশ্চিন্তায় পড়ে। ও কি বাকি টাকা জোগাড় করতে পারবে? আরে কিছু তো একটা বুদ্ধি বের হ মাথা থেকে। উফ চতুরলাল, ভাব ভাব, কোথায় গেল তোর চালাকি বুদ্ধি? হঠাৎ ওর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। ও বাহ 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 বাহ, কি মাথায় বুদ্ধি আমার! হ্যাঁ, এবার দেখো আমি কি করি। এই 3 টাকা দিয়ে আমি কি করে 1,20,000 টাকা জোগাড় করতে পারি। হ্যাঁ চতুরলাল বাবু, এবার তোমার সময় হলো শুরু। হ্যাঁ চলো। এবার ও ওর বাড়ি থেকে বাইরে বেরোয়। ওর হাঁটা চলার মধ্যে একটা আলাদাই বিষয় ছিল, যেন ও অনেক বড় কিছু করার ফন্দি এঁটে ফেলেছে। ও জেরক্সের দোকানে যায়। দোকানে পৌঁছে কোনো কথা না বলে ও 3 টাকা দিয়ে ওর লটারির টিকিটের 3টে জেরক্স বের করে। এরপর বাড়ি ফিরে এসে ও ঘরে বসে। এইবার দেখো এই 3টে নকল টিকিট দিয়ে কি করে আমি 1,20,000 টাকা জোগাড় করি। হ্যাঁ চতুরলাল একটা নকল লটারির টিকিট নিয়ে রামুর বাড়ি যায়। আরে রামু দাদা, কেমন আছো কেমন আছো বলো দেখি? আরে চতুরলাল ভাই যে, আসো আসো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি বলো। আরে দাদা, আজকে আমি লটারি জিতে গেছি। হ্যাঁ আরে আরে বলো কি? হ্যাঁ, আরে হ্যাঁ দাদা, পুরো 50,000 টাকা। হ্যাঁ রামুর চোখ ঢেলে বেরিয়ে আসে। হ্যাঁ, পুরো 50,000 টাকা? কি বলো গো? আচ্ছা ভাই, তুমি আমার কাছে কেন এসেছো বলো দেখি? শহরে যাও, গিয়ে টাকাটাকে নিয়ে আসো, আমার কাছে কেন? আরে দাদা, তুমি তো জানোই আমি বেশি দৌড়াদৌড়ি পছন্দ করি না। আর আমি তোমার কাছে এই জন্যই এসেছি যে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি আমাকে 40,000 টাকা দিয়ে দাও, আর এই লটারির টিকিটটা রেখে দাও নিজের কাছে। শহরে গিয়ে 50,000 টাকা নিয়ে আসবে, এইভাবে তুমিও 10,000 টাকা পেয়ে যাবে। আর আমাকে আলাদা করে শহরে গিয়ে আর ঝঞ্ঝাট পোহাতে হবে না, বুঝলে? রামুর মনে লোভের ঘন্টা বাজতে থাকে। আরে বাহ 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 বাহ, এ তো দারুণ প্রস্তাব। এর জন্য কাজ করলে আমি 10,000 টাকা পাবো, আর শহরে গিয়ে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি টাকা নিয়ে চলেও আসবো, আর তারপরে আমার কাছে পুরোপুরি 1,00,000 টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আমি রাজি, হ্যাঁ করবো, আমি রাজি। লটারির টিকিট নিয়ে
রামুর মনের মধ্যে শয়তানি ভাবনা জেগে ওঠে। ও লটারির টিকিটের নাম্বার মিলিয়ে দেখল যে ওই টিকিটের সত্যি 50,000 টাকার পুরস্কার আছে। আরে বাহ, দারুণ তো! এটা তো একটা ভালো সুযোগ পেয়েছি এই চতুরলালকে ঠকানোর। সব সময় আমাদের ঠকায়, আজ আমি ওকে ঠকাবো। শহর থেকে টাকা আনলেই আমার কাছে 1 লক্ষ টাকা হয়ে যাবে, আর আমি ওই টাকা দিয়ে সোজা রাধাকে বিয়ে করে নেব। সারা গ্রাম তাকিয়ে দেখবে আমার দিকে। রামু এখন 40,000 টাকা চতুরলালকে দিয়ে দেয়। এই নাও পুরো 40,000 টাকা। এখন তুমি বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাও, আমি শহরে গিয়ে টাকাটা নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ। চতুরলালের টাকা আসার পর মনে মনেও হাসে। অন্যদিকে রামু মনে মনে ভাবে যে ও কিভাবে 1 লক্ষ টাকা নিয়ে রাধাকে বিয়ে করতে পারবে। এখন এসো তাহলে। ঠিক আছে দাদা, আমি আসছি এখন। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। হ্যাঁ। এবার শ্যাম আর ছোটুর সাথে ঠিক এরকমই করব। রামু খুব উৎসাহের সঙ্গে শহরের দিকে এগিয়ে যায়, আর চতুরলাল ওখানে দাঁড়িয়ে হাসতে থাকে। এইভাবে ও বাকি আরো 2জন লোকের কাছে যায় আর নকল টিকিট দিয়ে ওদের কাছ থেকে 40,000 টাকা করে নিয়ে আসে। বাহ, 3 জনের থেকে 40,000 টাকা নিয়ে আমার কাছে এখন আছে 1,20,000 টাকা। 3 জনই আমার জালে ফেসে গেছে, এখন আর বেরোনোর উপায় নেই। বেশ ভালো হয়েছে। চতুরলাল সুখীলালের বাড়ি যায়। আরে সুখী কাকা, প্রণাম নেবেন, আমার প্রণাম নেবেন। জয় শ্রীরাম। আপনি তো শুধু 1 লক্ষ টাকার কথা বলেছিলেন, আপনি দেখুন আমি পুরো 1,20,000 টাকা নিয়ে এসেছি। যতটুকু আমি জানি যে আমি প্রথম ব্যক্তি যে এতগুলো টাকা নিয়ে আপনার কাছে এসেছে। এবার আপনি বলুন। হ্যাঁ, একদম ঠিক বলেছ, তুমি সেই ব্যক্তি। সারা দিন তো অলসের মতো পড়ে থাকো, কোনো কাজকর্ম করো না। এটা বলো তো, তোমার কাছে এতগুলো টাকা কোথা থেকে এলো? হ্যাঁ। সুখীলাল সন্দেহের চোখে চতুরলালের দিকে তাকায়। আচ্ছা, তুমি আবার চুরি টুরি করে পয়সা টয়সা জমাওনি তো? হ্যাঁ, সত্যি কথা বলো। আরে না কাকা, না। আপনি নিজেই ভাবুন তো। আচ্ছা, আপনার কি মনে হয় কেউ আমাকে টাকা ধার দেবে? একবার ভেবে বলুন তো। আর আপনার মনে হয় যে গ্রামে এতগুলো টাকা কারোর কাছে থাকবে বলে আর আমি সেটা চুরি করব? হ্যাঁ। আরে কাকা, বিষয়টা হলো যে এরপর চতুরলাল একটুখানি থেমে যায় আর নিজের মনে একটা নকল গল্প ভালো করে সাজিয়ে নেয়। আসলে কাকা কি বলুন তো, আমি না রাজ্যের গুপ্তচর। হ্যাঁ, আর আমি খুব গোপনভাবে রাজার জন্য কাজ করি। আমি সারা রাত ধরে কাজ করি আর দিনের বেলা ঘুমাই। আর তাই আপনারা মনে করেন যে আমি একজন বেকার মানুষ। আমি আসলে বেকার নই, বুঝলেন? এবার এখন তো আমি আপনার জামাই হতে চলেছি, তো সেই জন্যই এই কথাটা আপনাকে বললাম। কিন্তু এই কথাটা গ্রামে কাউকে বলবেন না। সুখীলাল এই কথা শুনে পুরোপুরি ফেঁসে যায়, ওর চোখে জল চলে আসে। আরে বাবা জীবন, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে খুব ভুল বুঝেছি। অলস একটা মানুষ ভেবেছি তোমায়, এইসব ভুলভাল ভাবতাম। কিন্তু তুমি তো একজন খুব মহান মানুষ। আমার মেয়েকে এখন তোমার সাথেই বিয়ে দেব। যে আমাদের রাজ্য আর দেশের উপকার করে তার থেকে মহান আর কেউ নয়। হ্যাঁ বাবা জীবন, তুমি সব থেকে শ্রেষ্ঠ পাত্র। হ্যাঁ, আমি তোমার সম্পর্কে অনেক ভুলভাল কথা ভেবেছিলাম। এখন তো রাধার বিয়ে তোমার সাথেই হবে, সম্বন্ধ একেবারে পাকা। চতুরলাল বেইমানি করে জিতে গিয়েছিল। ও 3 জন সাদা সিধে মানুষকে ঠকিয়ে আর সুখীলালকে মিথ্যে গল্প বলে বিয়ে তো করে নিয়েছিল। কিন্তু কথায় আছে না, মিথ্যে দিয়ে কোনো কিছু শুরু হলে তার শেষটা কখনোই ভালো হয় না। বেইমানি করে কামানো টাকা দিয়ে চতুরলাল বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু ওর মনে ভয় একটাই ছিল। ও জানতো যে একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবে। যখন 3 জন ঠকে যাওয়া মানুষ একে অপরের মুখোমুখি হবে, সুখীলাল তার মেয়ের কন্যাদানের সময় বিনম্রভাবে বলে, জামাই বাবা জীবন, আমার মেয়েটার খেয়াল রাখবে বাবা। এই আমার একমাত্র মেয়ে ছাড়া এই দুনিয়ায় কেউ নেই বাবা। এবার ও তোমার দায়িত্ব বাবা। মেয়েটাকে সব সময় খুশি রেখো বাবা। আমি এবার তীর্থযাত্রায় বেরোবো, ঠিক আছে? মেয়েটাকে খুশি রেখো বাবা। এরপর সুখীলাল তীর্থযাত্রার জন্য বেরিয়ে যায়।
সুখীলাল রাধাকে নিয়ে তার বাড়ি এসে যায়। এইদিকে চতুরলালের কাঁধে নিজের করা বেইমানি আর রাধার দায়িত্ব বোঝার মতো মনে হচ্ছিল। রাধাকে দেখে চতুরলালের চিন্তা আরো বেড়ে যেতে থাকে। রাম, শ্যাম আর ছোট তিনজনই একটু বাদেই হয়তো আসবে, আর যখন ওরা বুঝতে পারবে যে আমি বেইমানি করে বিয়ে করেছি, তখন ওরা আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা রাধা, আমি ভাবছিলাম যে আমরা অন্য গ্রামে চলে যাই, সেখানে গিয়ে নতুন করে শুরু করব। কি বলো তুমি? কি, এখানে তো সবকিছু ঠিকই আছে, এই তো এলাম আমি। আরে না রাধা, দেখো, যে কোনো নতুন জিনিসের শুরুটা আমাদের ভবিষ্যতে লেখা নিয়তি থেকে হয়। আমাদের নিয়তিতে এটাই লেখা আছে যে আমরা এই গ্রাম থেকে চলে যাব। একটু বুঝো রাধা, ঠিক আছে? ঠিক আছে স্বামী, যেরকমটা আপনি বলবেন। চতুরলাল খুব চালাকি করে রাধাকে জঙ্গলের পথ দিয়ে অন্য গ্রামের দিকে নিয়ে যাচ্ছিল। ও জঙ্গলের পথ দিয়ে এই কারণেই যাচ্ছিল যাতে ওই তিনজনের সাথে ওর দেখা না হয়। আরে দেখো কি সুন্দর পাখি ওখানে! একটা রং বেরঙের পাখি গাছের ডালে বসে সুন্দর করে গান করছিল। আরে দাঁড়াও 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 রাধা, আমি এক্ষুনি পাখিটাকে ধরে তোমার কাছে নিয়ে আসছি, দাঁড়াও। চতুরলাল ভাবে যে এটা একটা খুব ভালো সুযোগ রাধার চোখে নিজের সম্মান আরো বাড়ানোর। এবার তুমি দেখো রাধা, এই পাখি কিভাবে চতুরলালের জালে ফেঁসে যায়। দেখতে থাকো। চতুরলাল একটা ছোট জাল নিজের পকেট থেকে বের করে পাখিটার দিকে ছোড়ে। পাখিটা একবারের মধ্যেই জালে ফেঁসে যায়। বাহ, তোমার তো দারুণ বুদ্ধি দেখছি। চতুরলাল এইটা একেবারেই জানতো না যে ওই পাখি তার সঙ্গে কি করতে চলেছে। রাধা পাখিটাকে দেখে খুব খুশি হয়েছিল। স্বামী, ওই পাখিটা আমাকে পেরে এনে দাও। চতুরলাল গাছের উচ্চতা দেখে, পাখিটা গাছের অনেক ওপরে জালে ফেসেছিল। আরে বাপ রে, এই গাছটা তো অনেক উঁচু দেখছি। আমি যদি পাখিটাকে আনতে গিয়ে পড়ে যাই, তাহলে তো আমি এখানেই মরে যাব। আমাকে কিছু না কিছু একটা ভাবতেই হবে। কি হলো স্বামী, তুমি থেমে গেলে কেন? চতুরলালের বুদ্ধি এবার ওকে অস্থির করে তুলেছিল। ও যে জাল ফেলেছিল এখন সেই জালটাই ওর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিল। হ্যাঁ, দেখো রাধা, এই পাখিটার ভবিষ্যৎ হলো যে এখন ও এইভাবেই জালে আটকে থাকবে। আমি বুঝলাম না কিছু। তুমি সব বুঝতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, যে সমস্ত বস্তু আমাদের আশেপাশে ছড়িয়ে থাকে তাদের প্রত্যেকের ওখানে থাকার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তখনই রাধা একটা পাগড়ি দেখতে পায়। স্বামী, এই ঘন জঙ্গলে এই যে পাগড়িটা এখানে পড়ে রয়েছে, এটারও কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ আছে তো, আর আমি এটাও জানি যে এটা কেন পড়ে আছে। তাহলে বলুন না, এর কারণ কি? আমি এই কথাটা তোমায় এখন বলতে পারবো না। সঠিক সময় আসুক, তুমি নিশ্চয়ই জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। চতুরলাল তখনই আঙুরের একটা গাছ দেখতে পায়। আচ্ছা দাঁড়াও রাধা, আমি এক্ষুনি তোমার জন্য আঙুর পেড়ে আনছি। চতুরলাল আঙুর পেড়ে আনে। রাধা আঙুর খাওয়া মাত্রই অজ্ঞান হয়ে যায়। এ কি, মনে হচ্ছে এই আঙুরের মধ্যে অজ্ঞান হওয়ার কোনো শক্তি আছে। চতুরলালের চোখ জ্বলে ওঠে। হ্যাঁ, এই আঙুরগুলোকে নিজের সাথে রেখে দিই, কাজে লাগতে পারে। চতুরলাল অবশিষ্ট আঙুর নিজের পকেটে রেখে দেয়। তারপর ও রাধার মুখে কিছুটা জলের ঝাপটা দিয়ে দেয়। জলের ছিটা দিতেই রাধার সঙ্গে সঙ্গে উঠে পড়ে। চতুরলালের মাথায় কিছু বুদ্ধি ঘুরছিল। এই অজ্ঞান করানো আঙুরের ব্যবহার ও কিছু বিশেষ কাজে লাগাতে চাইছিল। ওরা দুজন আরো এগিয়ে যেতে থাকে। জঙ্গলে চলতে চলতে ওরা দুজন ক্লান্ত হয়ে গেছিল। সন্ধেও হয়ে এসেছিল। হে ভগবান, হিংস্র পশুদের গর্জন ভেসে আসছে। এখানে থাকা ঠিক হবে না মনে হয়। হ্যাঁ স্বামী, আমারও ভয় করছে। অনেক দূরে এসে গেছি আমরা। এখন কাছাকাছি কোনো গ্রামে রাত কাটাতে হবে, তারপর কালকে ভাববো এরপর কি করা যাবে। রাধা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, কিন্তু ও হাঁটছিল। দুজন জঙ্গল থেকে বেরিয়ে পাশের গ্রামের দিকে যেতে থাকে। ওরা দুজন একটা গ্রামে পৌঁছে একটা ঘরের সামনে দাঁড়িয়েছিল। চতুরলাল ডাক দেয়, আচ্ছা কেউ কি আছেন ভেতরে? আমরা দুজনে কি একটা রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয় নিতে পারি? কেউ কি আছেন ভেতরে? তখনই একটা লোক বাইরে বেরিয়ে আসে। না, আমাদের গ্রামে একটা নিয়ম আছে, আমরা এখানে কাউকে
প্রধানের পরামর্শ ছাড়া থাকতে দিতে পারি না, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বুঝি। হ্যাঁ, এটাই এখানকার নিয়ম। আচ্ছা, এই গ্রামের প্রধানের বাড়িটা কোথায় একটু যদি... ওখানে না গেলেই আপনারা ভালো করবেন। এই সময় উনি খুব রেগে আছেন আর খুব দুশ্চিন্তায় আছেন। উনি ওনার সমস্ত রাগ আপনার উপরেই ওগড়াবে। এতক্ষণে রাধা মুখ খোলে। ও কাকা, আমার স্বামীর সাথে ভালোভাবে কথা বলুন, ও খুব দূরদর্শী আর বুদ্ধিমান ব্যক্তি। নিয়তির বিষয় ও অনেক কিছু জানে। উনি আপনার প্রধানের সমস্যা 2 মিনিটে দূর করে দিতে পারে। জেনে রাখা ভালো যে আমার স্বামী রাজার গুপ্ত। আমার জন্য যে কোনো সমস্যার সমাধান করা খুব সহজ ব্যাপার। চলুন, ঠিক আছে রাধা, চলো আমরা অন্য কোথাও গিয়ে দেখি, চলো। উফ, আজকে এই মিথ্যের জন্য আমি খুব জোরে ফেঁসে যেতাম। যদি এই লোকটা আমাকে প্রধানের কাছে নিয়ে যেত আর আমি যদি ওনার সমস্যার সমাধান না করতে পারতাম, তাহলে বোধহয় উনি আমাকে মেরেই ফেলতেন। চলো রাধা, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, চলো। চতুরলালের চালাকি আবার ওর জন্য সমস্যা তৈরি করতে যাচ্ছিল, নাকি সমস্যা তৈরি হয়ে গেছিল? প্রধানের চাকর যে এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিল, এবার সে বলে, আচ্ছা, তুমি সেই যে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। তো চলো, আমাদের প্রধানের কাছে চলো, দেখি তোমায় নিয়ে যাই। আর যদি তুমি সমস্যার সমাধান করতে না পারো, তাহলে তো তুমি কঠিন একটা শাস্তি পাবে। তোমার 12টা বেজে 25 হয়ে যাবে। মানে আসলে দেখুন, আমি আসলে... স্বামী, আপনি তো এত জ্ঞানী, নিশ্চয়ই কিছু করতে পারবেন। চতুরলালের এখন জলে কুমির আর ডাঙায় বাঘের মতো অবস্থা। ওর মাথার বুদ্ধি এখন ওর জন্যই বিপদ ডেকে এনেছে। প্রধানের বাড়িতে চতুরলালকে নিয়ে যাওয়া হয়। প্রধানজি, এই লোকটা বিশাল বড় পণ্ডিত আর ভবিষ্যৎ বলে দিতে পারে, আর যে কোনো সমস্যার সমাধান মিনিটের মধ্যে করে দেয়। এই রকমটাই না স্ত্রী বলেন। একটু শুনুন তো দেখি ভালো করে। প্রধান চতুরলালকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে। আমার স্বামী আপনার সমস্যার সমাধান করে দেবেন, ওর অনেক জ্ঞান আছে, ও অনেক জ্ঞানের কথা বলে, নিয়তি ভবিষ্যৎ সম্পর্কে ওনার অনেক জ্ঞান। আচ্ছা, তুমি যদি আমার সমস্যার সমাধান করতে না পারো, তাহলে তোমাকে এই গ্রামের প্রবেশ পথে আমি ফাঁসি দিয়ে দেবো। যেরকম আমার বিনা অনুমতিতে এই গ্রামে কেউ থাকতে পারে না, ঠিক সেরকমই কোনো মানুষ এখান থেকে বাইরে বেরোতে পারে না। বুঝতে পেরেছো? প্রধান উঁচু আওয়াজে হুমকি দিচ্ছিল। চতুরলালের মুখ শুকিয়ে যায়। ওর বুদ্ধিমত্তা ওর বিপদ হয়ে দাঁড়ালো। ও পুরোপুরি ফেঁসে গেছিল। রাধা এখন আফসোস করছিল যে কেন ওর স্বামীর সম্পর্কে এত কথা বলল। হে ভগবান, এবার আমার কি হবে? ভগবান, এই রকম বউ কাউকে দিও না, যে তার স্বামীকে যে কোনো জায়গায় বেফাস কথা বলে ভাসিয়ে দিতে পারে। তাহলে মন দিয়ে শোনো। আমার সমস্যাটা হলো, সকালবেলা ভুল করে আমি আমার পোষা পাখির খাঁচার দরজাটা খুলে রেখে দিয়েছিলাম, আর পাখিটা কোথাও উড়ে চলে যায়। খুব সুন্দর দেখতে ছিল পাখিটাকে, নীল রঙের, বেশ সুন্দর দেখতে, আর ওর ডানাগুলোয় সোনার মতো চমক ছিল। কত সুন্দরী না দেখতে ছিল। হঠাৎ চতুরলালের মাথায় একটা বুদ্ধি আসে। ও, ইনি যে পাখিটার কথা বলছেন, এটা তো সেই পাখিটা যাকে আমি জাল দিয়ে আটকে দিয়েছিলাম। চতুরলাল নাটকীয়ভাবে চোখ বন্ধ করে আর দূরদর্শী হওয়ার অভিনয় করতে থাকে। প্রধানজি, শান্ত হন, শান্ত শান্ত। যতটুকু আমি দেখতে পাচ্ছি, আপনার পাখিটা জঙ্গলের পূর্ব দিকে একটা বিশাল বড় কোনো গাছের ডালে জালের মধ্যে ভেসে গেছে, বুঝলেন? আর ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রাধার মুখে একটু শান্তির হাসি ফোটে। প্রধানের চোখ বড় বড় হয়ে যায়। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তোমাকে আমি পুরস্কার দেব, আর যদি মিথ্যে হয়, তাহলে তোমার আমি গলা কেটে দেব, বুঝলে? আমি মিথ্যে একদম সহ্য করতে পারি না। ভালো করে বুঝে নিয়েছো তো তোমার সাথে কি হতে চলেছে? প্রধান সঙ্গে সঙ্গে ওর লোকেদের জঙ্গলের পূর্ব দিকে পাঠায়, আর ওখানে সত্যি পাখিটা জালে আটকানো অবস্থায় ছিল। প্রধানজি, আপনার পোষা পাখিটা পাওয়া গেছে। ও একেবারে সেখানেই ছিল যেখানে এই ভবিষ্যৎ বক্তা বলেছিলেন। সব লোক খুব অবাক হয়ে যায়। রাধার মুখে বিজয়ীর হাসি ছিল।
চতুরলালও স্বস্তির শ্বাস নিচ্ছিল। ওর বুদ্ধিমত্তা কাজে লেগেছিল। প্রধানের রূপ একেবারে বদলে যায়। এখন ওনার মুখে বিনম্র আর প্রসন্ন ভাব ছিল। রাধার আনন্দ আর ধরছিল না। বাহ বাহ বাহ, চতুরলাল, আমাকে ক্ষমা করো তুমি। আমি তোমার ক্ষমতার উপর সন্দেহ করেছিলাম। তোমার অনেক অনেক ধন্যবাদ। আমার মুখ দিয়ে কিছু বাজে কথা বেরিয়ে গিয়েছিল, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আপনি যদি চান তাহলে অন্য কোথাও নয়, আপনি এখানেই থাকতে পারেন, মানে আমার বাড়িতে। আপনি যে আমার এই পোষা পাখিটাকে ফিরিয়ে দিয়েছেন, তার জন্য আমি আপনাকে 100টা স্বর্ণ মুদ্রা উপহার হিসাবে দিতে চাই। অসাধারণ ক্ষমতা আপনার মশাই। সবই আপনার কৃপায় প্রধানজি। তখনই চতুরলাল পাখিটার চোখের দিকে তাকায়। পাখিটার চোখে জল ছিল, জালে আটকা পড়া আর তারপর আবার ফিরে আসা তার চোখের জলের কারণ। চতুরলাল প্রথমবার কারোর জন্য এতটা কষ্ট পাচ্ছিল। বেচারা পাখিটা খোলা আকাশে উড়তে চায়। স্বাধীনতা তো এর জন্মগত অধিকার, কিন্তু বাধ্য হয়ে বেচারা এই খাঁচাতেই বন্দী হয়ে রয়ে গেল। কি যে করা যায়। চতুরলাল নিজেকে আটকে রাখতে পারে না। ওর চোখে জল চলে আসে। যে বুদ্ধিমত্তার ওপর ওর এত অহংকার ছিল, সেটাই আজ ওর কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। প্রধানজি, আমাকে ক্ষমা করবেন। এভাবে কি কোনো জন্তুকে খাঁচায় বন্দি করে রেখে দেওয়া উচিত? যদি কোনো জিনিসকে জোর করে আমাদের কাছে রেখে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটার উপর অধিকার আমাদের একেবারেই নেই। আসলে সেটা আমাদের তখনই হবে যখন আমরা সেটাকে স্বাধীনভাবে ছেড়ে দেব, তবুও সে বারবার আমাদের কাছে ফিরে আসবে। ওখানে উপস্থিত সকলে ভাবুক হয়ে পড়ে। প্রধান চতুরলালের কথা শুনে গম্ভীর হয়ে পড়েন। পাখিটার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ফুটে ওঠে। চতুরলালের এই সত্য আর নির্ভীক বচন সবাইকে ভাবতে বাধ্য করে যে সত্যিই কি ভালোবাসা আটকে রাখায় নয়, মুক্ত করাই আছে। সবাই প্রধানের বক্তব্যের অপেক্ষা করছিল। প্রধানের চোখে একটা অদ্ভুত ব্যক্তিত্ব ফুটে ওঠে। হ্যাঁ, বাহ 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 বাহ। প্রথমবার কেউ আমার সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস দেখিয়েছে, আর আমার খুব ভালো লাগলো যে তুমি সত্যি কথাটা বলেছ। খুব ভালো, খুব ভালো। পাখিটাও কথা বলতে শুরু করে। মালিক, আমি আপনাকে খুব সম্মান করি। আপনি আমাকে খুব ভালোবেসেছেন, কিন্তু আমি তো একটা পাখি। আমার খুব ইচ্ছে হয় যে আমি খোলা আকাশে উড়ি, মেঘেদের ছুঁই, হাওয়ার সাথে খেলে বেড়াই। আমার ভবিষ্যৎ তো এটাই, তাই না মালিক? প্রধানের চেহারায় করুণা ফুটে ওঠে। উনি খাঁচার কাছে গিয়ে দরজাটা খুলে দেয়। তোমার যখন ইচ্ছা তখন চলে যেও, আর যখন ইচ্ছা ফিরে এসো। তোমার আনন্দেই আমার আনন্দ। পাখিটা চতুরলালের কাঁধে বসে পড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চতুরলাল। আপনি আমাকে শুধু খুঁজেই বের করেননি, বরং আমার মুক্তির পথ আপনি খুঁজে দিয়েছেন আমাকে। আচ্ছা, ঠিক আছে চতুরলাল, আপনি এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমিও আমার ঘরে যাচ্ছি। হ্যাঁ প্রধান মশাই, আমিও আজকে আপনার সাথেই ঘুমাবো। কালকে সকালে আকাশে উড়বো আমি। হ্যাঁ প্রধান মশাই, আপনি এই আঙুরটা আনতে বলেছিলেন, আপনি কি এটা খাবেন না? না না, খাবো না এটা আমি। কাজ করো, তোমরা দুজন এটা বরং খেয়ে নাও, বুঝলে? আমি আমার ঘরে ঘুমাতে যাই বরং। আর চতুরলালকে অতিথিশালায় নিয়ে যাও, বুঝলে? চতুরলাল আর রাধাকে কর্মচারীরা একটা ঘরে নিয়ে যায়। রাধা উপহারে পাওয়া সোনার মোহরগুলো বিছানায় ছড়িয়ে দেয়। রাধার চোখে গর্ব আর ভালোবাসা ফুটে উঠেছিল। আমি আপনার জন্য খুব গর্বিত। এখন আমি বুঝতে পারলাম যে আপনি সঠিক বলছিলেন। ওই পাখিটার নিয়তিতে এটাই লেখা ছিল যে ও ধরা পড়বে। আর এখন দেখুন, ওর কাছে আকাশে ওড়ার স্বাধীনতা আছে, আর তার সাথে সাথে প্রধানের বাড়িতে এসে ও খাওয়ারও খেতে পারে। আপনি সত্যিই মহান। তার সাথে সাথে 100 স্বর্ণমুদ্রাও পেলেন আপনি। এই 100 স্বর্ণমুদ্রায় আমার কি হবে? হ্যাঁ, আমি তো প্রধানের সমস্ত সম্পত্তি চাই, আর সেই জাল আমি বুনে ফেলেছি।
এমন বুদ্ধি এঁটেছে কেউ খবর পাবে না। চতুরলাল পাত্রে রাখা আঙুরের সাথে জঙ্গলে পাওয়া অজ্ঞান হওয়ার আঙুরগুলো মিশিয়ে দিয়েছিল। এতক্ষণে বোধহয় ওই প্রধানের সাঙ্গপাঙ্গরা আঙুর খেয়ে অজ্ঞান হয়ে গেছে। চলুন না, এখন আমাদের একটু ঘুমানো উচিত, খুব ঘুম পাচ্ছে। না, আমরা এখন ঘুমাতে পারবো না। এখন আমাদের খুব জরুরি একটা কাজ করতে হবে। প্রধানের সিন্দুক থেকে সব টাকা নিয়ে আমাদের জঙ্গলে গিয়ে গর্ত খুঁড়ে রেখে দিয়ে আসতে হবে। কি, আপনি প্রধানের সম্পত্তি চুরি করার কথা ভাবছেন? আরে বাবা, চুরি নয়, এটা তো নিয়তিতে লেখা আছে গো, নিয়তিতে লেখা। দেখো রাধা, আমি একটা ভবিষ্যৎবাণী পেয়েছি, আর তাতে আমাদের এই কাজটাই করতে বলা হয়েছে, বুঝলে? আর হ্যাঁ, যদি তুমি আমার কথার প্রমাণ চাও তাহলে চলো আমার সাথে বাইরে গিয়ে প্রধানের ওই সাঙ্গপাঙ্গদের দেখবে। চলো, গিয়ে দেখবে ওরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এটাই হলো তার প্রমাণ যে এটাই সব থেকে উপযুক্ত সময়। চলো। ঠিক আছে স্বামী, চলুন। যখন ওরা বাইরে পৌঁছয় তখন দুই কর্মচারী সত্যি অজ্ঞান হয়ে পড়েছিল। রাধা বিশ্বাস করে ফেলেছিল যে চতুরলালের কাছে সত্যি অদ্ভুত শক্তি আছে। চতুরলাল তাড়াতাড়ি সমস্ত সম্পত্তি একটা জায়গায় রেখে দেয়। আরে চলো রাধা, চলো চলো চলো, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, বুঝলে? চলো। ঠিক আছে। রাধা যখনই বাইরে বেরোতে থাকে তখনই রাধা একটা ভুল করে ফেলে। টেবিলের ওপর থেকে একটা জলের গ্লাস একজন কর্মচারীর ওপরে পড়ে যায়। জলের ঠান্ডা স্পর্শ পেতেই সে চোখ খুলে ফেলে। ও দেখে যে চতুরলাল তার বউয়ের সাথে বস্তায় প্রধান মশাইয়ের ধন সম্পদ নিয়ে পালিয়ে যাচ্ছে। জঙ্গলের ঘন অন্ধকারে চতুরলাল ধন সম্পদ নিয়ে খুব জোরে জোরে পা চালাচ্ছিল। কিছুক্ষণ যাওয়ার পর একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ও বস্তাটা নিচে রেখে দেয়। রাধা, রাধা, এটাই মনে হয় উপযুক্ত জায়গা। আমাদের এখানেই একটা গভীর গর্ত খুঁড়তে হবে। চলো। স্বামী, আমি বুঝতে পারছি না আপনি কেন এসব করছেন। যদি এইসব চুরি না হয়ে থাকে তাহলে এসব কি? মাত্র কিছুক্ষণের অপেক্ষা রাধা, তুমি সব বুঝতে পারবে, সব। চতুরলাল তখন গর্ত খোঁড়ার প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যেই ঝোপঝাড় থেকে দুই কর্মচারী বেরিয়ে আসে। তাদের চোখে ক্রোধ ঠিকরে বেরোচ্ছিল। এক্ষুনি দাঁড়াও চতুরলাল, আমি তোমার চালাকি ধরে ফেলেছি। প্রধানের সমস্ত সম্পত্তি নিয়ে তুমি পালাচ্ছ, এবার কোথায় পালিয়ে বাঁচবে? দাঁড়াও। না 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 না, আপনারা ভুল বুঝছেন। আমি কোনো চুরি টুরি, আমি তো শুধু খালি হে ভগবান, এটা কি হয়ে গেল? দুই কর্মচারী চতুরলালকে ধরে ফেলে। ওর সব বুদ্ধিমত্তা এবার শেষ হয়ে গেছে। যে মানুষ অন্যকে ঠকানোর কথা ভাবে তার পরিণতি এই রকমই হয়। যদি তুই এই সব ধনসম্পত্তি নিয়ে পালিয়ে যেতিস তাহলে প্রধান এটাই ভাবতো যে আমরা চুরিটা করেছি, আর সকল গ্রামবাসীর সামনে আমাদের মৃত্যুদণ্ড হতো, বুঝলি? আমাদের প্রধানের থেকে বড় অপরাধী তো তুই দেখছি, আর আমরা তোকে একদমই ছাড়বো না, বুঝলি? তুই আমাদের জীবনটাকে বিপদে ফেলার ষড়যন্ত্র করেছিস। এবার তুই দেখ আমরা তোর কি ব্যবস্থা করি। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। তোর শরীর থেকে যতক্ষণ না প্রাণ বেরোচ্ছে তোকে ততক্ষণ ধরে আমরা মারতে থাকবো। হে ভগবান, আমার স্বামীকে বাঁচাও। এটা কি হয়ে গেল? রক্ষা করো, রক্ষা করো ভগবান, হে ভগবান। চতুরলালের অবস্থা খুব সংকটজনক হচ্ছিল। ওর সমস্ত বুদ্ধি, লোক ঠকানো সবকিছু যেন শেষ হয়ে যাচ্ছিল। এটাই কি ওর অন্ত ছিল, নাকি আবার একবার ভাগ্য ওর সহায়তা করবে? তখনই প্রধান ওখানে পৌঁছে যায়। বিশ্বাসঘাতক, তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ঠকানোর? আমার হাত থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই লাঠিটা দিয়েই আজকে তোকে আমি প্রাণে মেরে ফেলবো। বিশ্বাসঘাতক। কিন্তু আমার কথাটা তো একবার শুনুন। আমি আসলে বলতে চাইছি। থামো, আর কোনো চালাকি দেখে লাভ নেই। আমি আর কিচ্ছু শুনতে চাই না। এই লাঠিটা দিয়ে মেরে মেরে এবার আমি তোমার বিচার করব। হঠাৎ প্রধান তার কর্মচারীদের মারতে শুরু করে, যারা চতুরলালকে মারছিল। চতুরলাল অবাক হয়ে যায়। হ্যাঁ, এটা এটা কি হচ্ছে প্রধান মশাই? হে মহারাজ, মহারাজ, আপনি বড়ই বিশাল গুণী মানুষ। আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি সবটাই ভালো করে বুঝেছি।
আপনি এই ধনসম্পত্তি চুরি করেননি, হ্যাঁ, বরং আপনি এটাকে একটা সুরক্ষিত জায়গায় রাখার জন্য এই জঙ্গলে এইখানে নিয়ে এসেছেন। হ্যাঁ, আর আপনি যখন এই ধনসম্পত্তি নিয়ে বেরিয়ে গেলেন তখনই আমার এই দুই পালোয়ান আমার কাছে এলো, গোটা বিষয়টা আমাকে ভালো করে বলল। আমি এদের দুজনকে আপনার পিছু নিতে বলে পাঠিয়ে দিলাম, আর তারপরেই ঘটলো আসল ঘটনা। হ্যাঁ, ব্যাপারটা হলো বাড়ির পেছন দিয়ে 3টে ডাকাত আমার ঘরে ঢুকে পড়ে, তারপর সব কিছু লুটপাট করতে শুরু করে দিল। কিন্তু ওরা কিছুই পেল না, কারণ সব সম্পত্তি আপনি নিয়ে এখানে চলে এসেছেন। এটাই হলো আসল বিষয়, বুঝলেন? আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। আহা, আজকে আমার ভাগ্য আমাকে সহায়তা করলো। ওহ, খুব বাঁচান বেঁচে গেছি আজকে। বেঁচে গেছি। আমি আমার দৈব দৃষ্টি দিয়ে আগেই সমস্ত কিছু দেখে নিয়েছিলাম প্রধান মশাই, আর তাই আমি এই কাজ খুব গোপন ভাবে করি। যদি আপনাকে বলতাম যে আমি ধনসম্পত্তি লুকিয়ে ফেলছি কিংবা এগুলো নিয়ে আমি চলে যাচ্ছি, তাহলে আপনি ডাকাতদের সামনে ঘাবড়ে গিয়ে সব সত্যি কথা বলে ফেলতেন যে ধনসম্পত্তি জঙ্গলে আছে, আর তাহলে আপনার সব সম্পত্তি চলে যেত। হ্যাঁ, এই কথাটাই তো আমি ভাবছিলাম প্রথমে। সত্যি আপনার ভাবনা চিন্তা খুবই উচ্চ মার্গের। এবার চলুন, ফিরে চলুন, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। কখনো কখনো ভাগ্য সহায়তা করে, কিন্তু এর ওপরে নির্ভরশীল হওয়া একেবারেই উচিত না। কর্মের ফল সব সময় পাওয়া যায়। গ্রামের বাংলো বাড়িতে পৌঁছতেই দেখে সেনারা ডাকাতদের ধরে ফেলেছে। আরে, সেনারা তো দেখছি সব ডাকাতদের ধরে ফেলেছে। চতুরলালের চোখ কপালে উঠে যায়। সামনে রামু, শ্যাম আর ছোট দাঁড়িয়েছিল, যাদেরকে নকল লটারির টিকিট দিয়ে ঠকিয়েছিল চতুরলাল। এই বদমাস চতুরলাল, তুই আমাদের জীবন একেবারে শেষ করে ফেলেছিস, হ্যাঁ? আর তুই এখানে আরাম করে দিন কাটাচ্ছিস, শয়তান। এ তো আমাদের নকল লটারির টিকিট দেখিয়ে আমাদের সব টাকা কেড়ে নিয়েছে। বাকি যা অবশিষ্ট টাকা ছিল সব ডাকাতি হয়ে গেছে। এরপর আমরাও ডাকাতি করতে শুরু করে দিই। কি বললেন? উনি ঠকবাজ? চতুরলাল, এরা সব কি বলছে তোমার ব্যাপারে? প্রধান মশাই, আমিও সেটাই ভাবছি যে এরা কি সব বলছে। আমি তো কিছুই করিনি। বেকার বেকার এরা সব মিথ্যে কথা বলছে। চতুরলালের মুখের রং এবার বদলে যায়। ওর সমস্ত চিটিংবাজির পর্দা ফাঁস হয়ে গেছিল। এবার আমাদের মহারাজ বিচার করবেন, বুঝেছ? চলো, তোমাকেও আমাদের সাথে যেতে হবে চতুরলাল। এবার চলো। হ্যাঁ, এবার তুই বেঁচে কোথায় পালাবি চতুরলাল? এখন তোরও ন্যায় বিচার হবে। চল তুই এবার। রাজদরবারে চতুরলাল আর 3জন ডাকাতকে নিয়ে আসা হয়। তার মানে তোমরা সবাই মিলে আমার হীরের হার চুরি করেছ? ওটা বেশ দামি হার ছিল, রাজমহল থেকে চুরি হয়ে গেছে। আমাদের ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমরা ওই হার চুরি করিনি মহারাজ। আপনি চাইলে আপনার সেনাদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমরা সেই সময় আপনার মহল থেকে অনেক দূরে একটা জায়গায় ডাকাতি করছিলাম, আর আপনার সেনারা আমাদের 3জনকে দেখেও ছিল। এর থেকেই প্রমাণ হয় যে এই হার চুরি আমরা করিনি মহারাজ। তাহলে মহারাজ, আমার বিরুদ্ধেও তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটা সত্যি যে আমি ডাকাতদেরকে ঠকিয়েছিলাম, কিন্তু এটাতে তো প্রমাণ হয় না যে ওই হীরের হারটা আমি চুরি করেছি। মহামন্ত্রী, আপনি চোরেদের হার নিয়ে যাওয়ার সময় তো দেখেছিলেন। এটাই কি ওই লোকটা ছিল নাকি? হ্যাঁ মহারাজ, 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 আমি তো শুধু এটাই দেখতে চাইছিলাম যে একটা মানুষ ঠিক কতটা মিথ্যে কথা বলতে পারে। আমি নিজের চোখে দেখেছিলাম যে এই লোকটা আপনার ঘর থেকে হার চুরি করেছিল আর জানালা দিয়ে পালিয়ে গিয়েছিল। আর এই বেটাকে নারায়ণ গ্রাম থেকে ধরা হয়েছিল, এই যেটা আমাদের রাজমহলের পেছনের এলাকায় রয়েছে, ওই গ্রামটা। চতুরলাল এবার খুব বাজে ভাবে ফেঁসে গেছিল। মহারাজ, এসব মিথ্যে কথা বলা হচ্ছে। আমি আপনার কোনো হার চুরি করিনি। আপনি চাইলে আমার বাড়িতে তল্লাশি করুন। ঠিক আছে, ঠিক আছে। এই কে আছিস? গিয়ে তল্লাশি শুরু কর তো দেখি। বলি মহারাজ, এতে কিন্তু কোনো লাভ নেই। এই লোকটা কাউকে ঠকানোর পর কোনো প্রমাণ রাখে না, কিন্তু আপনি ওর কাছে কিন্তু অনেক টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু আপনার ওই হার আপনি কোথাও পাবেন না। এতক্ষণে বোধহয় আপনার ওই হারটাকে নিয়ে কোথাও বিক্রি করে দিয়ে এসছে, যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। ব্যাপারটা টাকা পয়সার নয় মশাই, ব্যাপারটা হলো আবেগের। ওই হারটা আমাকে আমার ঠাকুরমা দিয়েছিলেন, এবার আমি এর মজা দেখাচ্ছি। রাজা তলোয়ার নিয়ে চতুরলালের গলায় রাখে।
এবার আমি তোর মজা দেখাচ্ছি, বদমাস কোথাকার। মহারাজের জয় হোক। মহারাজ, প্রতিবেশী রাজ্যের রাজা এখানে আসছেন। এটা শুনে রাজা একটু সংযত হন। অন্য রাজ্যের রাজার সামনে এইরকম ব্যবহার করতে উনি চাইছিলেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একে কারাগারে গিয়ে বন্দি করো। রাজার সাথে দেখা হওয়ার পর একে আমি নিজের হাত দিয়ে মৃত্যুদণ্ড দেব। নিয়ে যাও। চতুরলালকে কারাগারে বন্দি করা হয়। কারাগারের অন্ধকার কুঠুরিতে চতুরলাল একা একা ছিল। পাহারাদাররা ওকে ধরে ফেলে। কি দাদা, খুব তো ঠকবাজি করলেন দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই রাজা তোমার ব্যবস্থা করবে। আরে দাদা, আমি নির্দোষ। এইবার আমি সত্যি কিচ্ছু করিনি। কেউ বিশ্বাস কেন করছে না আমায়? কিচ্ছু করেনি, লক্ষ্মী ছেলে। আমাদেরকে দেখে কি বোকা মনে হচ্ছে? আমরা তোমার কোনো কথা বিশ্বাস করব না। চতুরলাল বুঝতে পারে যে ও নিজেকে কত বড় বিপদের মধ্যে ফেলেছে। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে। ওহো, আমাকে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য একটা ষড়যন্ত্র করতে হবে। হে ঈশ্বর, এই শেষবারের মতো আমাকে সাহায্য করো। আমি কথা দিচ্ছি, আমি আর জীবনে কখনো লোক ঠকাবো না। একটা সাধারণ মানুষের মতো থাকবো। এসব কথা আর কোনোদিন মনেও আনবো না। ক্ষমা করো। এরপর ও ষড়যন্ত্র বানিয়ে ফেলে। ও সেনাদের বলে যে ও স্বীকার করছে যে ও হার চুরি করেছে। কি সত্যি বলছো? আরে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি এক্ষুনি রাজাকে ডাকছি। বলো বলো বলো, ওই হারটা কোথায় আছে বলো। আরে দাঁড়াও 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 দাদা, আগে আমার পুরো কথাটা তো শোনো। আমি যদি এখন হারের বিষয় বলেও দিই, তাও রাজা আমাকে মেরেই ফেলবে। আর সত্যি কথা বলতে, এই হারটা আমি একা চুরি করিনি, বরং আমার সাথে আমার একজন সঙ্গীও ছিল। কিন্তু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আরেকটা চোর আছে যে এখনো ধরা পড়েনি। হ্যাঁ, আসলে চুরির সমস্ত ষড়যন্ত্র ওর মাথাতেই থাকে। আমি তো শুধু ওকে সাহায্য করতাম, আর তাই আমি এখানে বাজেভাবে ফেসে গেছি। আর ও ওই সময় পালিয়ে গেছে। ও বলেছিল যে ভাই, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। পাহারাদারেরা চতুরলালের কথা খুব মন দিয়ে শুনছিল। আর ও সেই যে গেল, তারপরে ফিরলই না। তারপর এই রাজ্যের সেনারা আমাকে ধরে ফেললো। আচ্ছা, ও তাহলে এখন কোথায় আছে? দেখো দাদা, আমি ওই হারটা ছাড়াও তার সাথে আরও মূল্যবান ধনসম্পত্তি জঙ্গলে একটা বটগাছের নিচে পুঁতে রেখেছিলাম। ও ওখান থেকে সমস্ত ধনসম্পত্তি নিয়ে পালিয়ে যাবে, আর আমি কি পাবো? মৃত্যুদণ্ড। আরে দাদা, আমি চাই ওই সম্পত্তি যেন ও না পায়। দরকার হলে তোমরা ওই সম্পত্তি রেখে দাও। যাও 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 যাও, তোমরা দুজন ওখানে যাও আর ওই ধনসম্পত্তি নিয়ে নাও। হ্যাঁ, আমার আর কি আছে, এখন আমার কপালে মৃত্যু লেখা। আরে না 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 না, আমরা দুজন যাব না। আমি যাচ্ছি আর তুমি ওর ওপর নজর রাখো। আমরা যদি দুজনেই চলে যাই তাহলে ও পালিয়ে যেতে পারে। হ্যাঁ, এই কথাটা তো একেবারে ঠিক বলেছ। যাও যাও, তাড়াতাড়ি ফিরে এসো। প্রথম পাহারাদার জঙ্গলের দিকে দৌড়য়। চতুরলাল মনে মনে ভাবে, হ্যাঁ ঠিক আছে, একটা সেনা চলে গেছে, এখন এই আরেকটার কি করা যায়? চতুরলাল ওর ফতুয়ার পকেট থেকে কিছু অজ্ঞান হয়ে যাওয়ার আঙুর বের করে আর হাতে রাখে। সত্যি দাদা, আমাদের রাজ্যের ফলে সেই স্বাদ নেই যেটা তোমাদের রাজ্যের ফলমূলে আছে। হ্যাঁ ভাই, একদম ঠিক কথা বলেছ। আমাদের রাজ্যের ফলের চর্চা আশেপাশের রাজ্যেও ছড়িয়ে রয়েছে। দেখো, আমার মৃত্যু তো হবেই, কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে। আগে কিছু খাই, তারপর দেখা যাবে। চতুরলাল ওই আঙুরটা খাওয়ার নাটক করে। হ্যাঁ ভাই, এটা তুমি একেবারে ঠিক বলেছ। আজকে আমি তোমার চক্করে বাড়ি থেকে খেয়ে বেরোতেই ভুলে গিয়েছিলাম। এ বাবা, তার মানে তুমি ক্ষুধার্ত? ইস 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 ইস, খালি পেটে কোনো কাজ করা যায় না, তাই না? এই নাও, এটা খাও। এটার মধ্যে থেকে কিছু আঙুর তুমিও খেয়ে নাও। নাও, খাও। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। যখনই সেনা ওই আঙুরটা খায় তখনই অজ্ঞান হয়ে যায়। চতুরলালের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। হ্যাঁ চলো, এবার ওর জামার কোচরের ভেতর থেকে চাবিটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। সেনার জামা পরে চতুরলাল খুব চালাকির সঙ্গে ওখান থেকে পালিয়ে তো যায়, কিন্তু একটা খুব বড় ভুল করে ফেলে ও সেনার তলোয়ার নিতে ভুলে যায়, যার কারণে ও আবার সংকটে পড়তে পারে।
এখন প্রশ্ন একটাই যে মহামন্ত্রী মিথ্যে কথা কেন বলল যে আমি ওই হারটা চুরি করেছি? আর মন্ত্রীকে দেখে আমার মনে হলো যেন আমি ওকে কোথাও না কোথাও একটা দেখেছি। হ্যাঁ, তখনই চতুরলালের মনে পড়ে, আরে হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, মহামন্ত্রী তো ওই রকমই পাগড়ি পরে যেটা আমি আর রাধা ওই জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাধা আমাকে জিজ্ঞাসা করেছিল যে ওই পাগড়িটা ওখানে পড়ে কেন। তার মানে ওটা ওই মহামন্ত্রীর পাগড়ি, আর ওখানে তো একটা গর্তও করা ছিল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমার মনে হচ্ছে যে মন্ত্রী মশাই ওই হারটা চুরি করেছে। চতুরলাল হাঁটতে হাঁটতে ওই স্থানে পৌঁছয় যেখানে পাগড়ি ছিল। কিন্তু এখানে তো ওই পাগড়িটা আর পড়ে নেই, এই গর্তটাও কেউ খুঁড়ে ফেলেছে। আচ্ছা, তার মানে মন্ত্রী এখানে আগেই পৌঁছে গেছেন। হ্যাঁ, চতুরলাল আশাহত হয়ে বলে, সব কিছু শেষ হয়ে গেল, আমার আর কিচ্ছু হবে না। এতক্ষণে তো রাজা খবরও পেয়ে গেছেন যে আমি পালিয়ে গেছি। কিছুক্ষণের মধ্যেই রাজার সৈন্যরা আমাকে খুঁজতে খুঁজতে এখানে অব্দি চলে আসবে। বাঁচার তো কোনো উপায়ই দেখতে পাচ্ছি না, আমি কি করব? চতুরলাল কি ধরা পড়বে নাকি ওর ভাগ্য আবার ওকে সহায়তা করবে? আসুন দেখে নিই। চতুরলাল আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর ঘন জঙ্গলে ও সবজির কিছু বস্তা দেখতে পায়। কি, এই সবজির বস্তা এখানে? হয়তো হতে পারে এটা বিক্রি করার জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন শুধু একটাই উপায়, আমিও এই সবজির বস্তার ভেতরে লুকিয়ে পড়ি। হ্যাঁ, চতুরলাল একটা সবজির বস্তায় লুকিয়ে পড়ে। ক্লান্ত হওয়ার কারণে ওর ঘুম পেয়ে যায় আর ও ঘুমিয়ে পড়ে। এটা কিরকম আওয়াজ? আচ্ছা, এটা তো সমুদ্রের আওয়াজ। তার মানে আমার অনুমান সঠিক, এরা নিশ্চয়ই সমুদ্রের পথ দিয়ে এই বস্তাগুলোকে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, চতুরলাল ওই বস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বাইরের দৃশ্য দেখে ওর চোখ ঠিকরে বেরিয়ে আসে। ওই জাহাজে মহামন্ত্রী আর সেনাপতি ছিল, আর সামনে কিছু বস্তা খোলা ছিল। ওতে সবজি ছিল না, ওগুলো সোনার উপ দিয়ে ভর্তি ছিল। ওই চতুরলাল সঠিক সময় এসে পৌঁছেছে। আসলে রাজার ওই হাটটা আমি চুরি করেছিলাম। এখন সব দোষ ওই চতুরলালের ঘাড়ে গিয়ে পড়বে। ও শুধু হার নয়, সম্পূর্ণ রাজকোষই চুরি করে নিয়েছে। এবার তো রাজা ভাববে যে আমি চতুরলালকে খুঁজতে বেরিয়েছি। আসলে সত্যি হলো, আমরা এই ধন সম্পদগুলো নারায়ণপুরে গিয়ে পুঁতে দিয়ে আসবো। তারপর চতুরলালকে খুঁজে ওকে মেরে ফেলবো। তারপর রাজাকে বলবো যে ও আপনার ভয়তে আত্মহত্যা করেছে, আর আমরা জানি না যে ওই ধন সম্পত্তি কোথায়। আমরা কিছুই জানি না। চতুরলাল ওই বস্তার পেছনে বসে সব শুনতে পাচ্ছিল। হে ভগবান, এটা আমি কোথায় ফেসে গেলাম? মনে হচ্ছে না যে আমি কোনো অবস্থাতেই এখান থেকে জীবিত ফিরতে পারবো। ওরা যখনই আমাকে দেখতে পাবে তখনই তো আমাকে মেরে ফেলবে ওরা। হে ঈশ্বর, শুধু শুধু এইবার আমার সাহায্য করে দাও। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি এই ঠকবাজি বেইমানি সব বন্ধ করে আমি সব সময় সৎ পথে চলবো। হ্যাঁ, আমি হে ভগবান, কিছু সাহায্য আমায় করো। তখনই মনে হয় ভগবান চতুরলালের কথা শুনে ফেলে। প্রধান মশাইয়ের পাখি উড়তে উড়তে ওই জাহাজে আসে যেখানে চতুরলাল ছিল। আরে বন্ধু, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? চতুরলাল পাখিটাকে সব কিছু বলে, যে কিভাবে মহামন্ত্রী রাজার হার চুরি করেছে আর কিভাবে ওর ওপর মিথ্যে অপবাদ দিয়েছে। আর এখন মহামন্ত্রী আর ওর সঙ্গী রাজকোষ লুট করে নারায়ণগড়ে সব লুকানোর বন্দোবস্ত করছে।
আর এখন এরা আমাকে মেরে ফেলে সমস্ত দোষ আমার উপর চাপানোর পরিকল্পনা করছে। তুমি একদম চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি রাজাকে নিয়ে আসছি। তুমি এখানে লুকিয়ে থাকো, ঠিক আছে? আমি আসছি। কিন্তু রাজমহল তো অনেক দূরে। আমি 5 মিনিটের মধ্যে রাজাকে এখানে নিয়ে পৌঁছে যাব। তুমি শুধু প্রমাণের জন্য এখানে থাকো, ঠিক আছে? আমি আসছি। পাখিটা খুব জোরে উড়ে রাজার কাছে যায়। দেখতে দেখতে ওই দ্বীপ চলে আসে আর ওরা চতুরলালকে ধরে ফেলে। চতুরলাল, এখনো পর্যন্ত তুমি তোমার ভাগ্যের জোরে অনেকবার ছাড় পেয়ে গেছো। আজ আর ছাড় পাবে না। আমরা তোমাকে মেরে ফেলবো আর রাজাকে বলবো যে তুমি আত্মহত্যা করেছো, আর এই সমস্ত রাজকোষ লুটে নেওয়ার বদনাম তোমার উপরে দিয়ে দেবো। ব্যাস 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 ব্যাস, অনেক হয়েছে। চতুরলালের জাল থেকে আর আমার ক্ষুরোধার মস্তিষ্কের চাল থেকে আজ অবধি কেউ বাঁচতে পারেনি। এতটাও সহজ নয় মহামন্ত্রী তোমার পক্ষে সব কিছু করে ফেলা। আমি রাজার কাছে সব খবর পাঠিয়ে দিয়েছি, উনি যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারেন। এই জায়গাটা মহল থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে। রাজা মশাই এখানে আসতেই পারবেন না। হে ভগবান, শেষবারের মতো আপনার কাছে অনুরোধ করছে, আমাকে এবার বাঁচিয়ে নিন। আমি আর কোনোদিনও কাউকে ঠকাবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। আমাকে ছাড়ুন, আমার সদ্য বউটার দিকে তাকান, ও বিধবা হয়ে যাবে। এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ওপরের দিকে তাকিয়ে ভগবানকে মনে করছো নাকি? হ্যাঁ, কেউ আসবে না তোমায় বাঁচাতে, কেউ না। মহামন্ত্রী চতুরলালের গলায় তলোয়ার ঠেকায়। তখনই মহামন্ত্রীর গলায় একটা তলোয়ার এসে লাগে। ওই তলোয়ার ছিল রাজা কৃষ্ণদেব রায়ের। মিথ্যেবাদী মহামন্ত্রী, তুই এটা একদম ঠিক করিসনি। রাজাকে এখানে দেখে সবাই অবাক হয়ে যায়। মহারাজ, আপনি আপনি এখানে তাড়াতাড়ি কি করে এলেন? মহারাজা রাধাগুপ্ত যখন এলেন এখানে, উনি বললেন যে উনি দ্বীপটা দেখতে চান, আর আমি ওনাকে সেটা দেখানোর জন্য এখানে নারায়ণ দ্বীপে নিয়ে এসেছি, বুঝলে? হ্যাঁ, আর আমি উড়তে উড়তে রাজাকে দেখতে পেয়েছিলাম, আর আমি ওনাকে এখানে নিয়ে এসেছি। হে ভগবান, তাড়াহুড়োতে আপনার জাহাজটা আমি দেখতেই পাইনি। তুমি হলে একটা রাজদ্রোহী, তোমার জায়গা কারাগারে। মহামন্ত্রী আর ওর সঙ্গীকে কারাগারে বন্দি করা হয়। চতুরলাল আর ওর বউকে ছেড়ে দেওয়া হয়। মহারাজ, আমি আপনার সামনে স্বীকার করছি যে আমি একজন ঠকবাজ আর বেঈমান মানুষ। আমি আমার বুদ্ধিমত্তার আজ পর্যন্ত শুধু খারাপ ব্যবহার করেছি। কিন্তু মহারাজ, আজ আমি কথা দিচ্ছি যে এবার থেকে আমার বুদ্ধি সবসময় সঠিক কাজেই ব্যবহার হবে। বাহ চতুরলাল, বাহ, তুমি সত্যিই বড় চালাক মানুষ। এবার আমি বুঝে গেছি তুমি তোমার বুদ্ধির এবার সঠিক ব্যবহার করবে। আমি চাই যে তুমি আমার কন্যাকে বিয়ে করো। আমার অবর্তমানে তুমি এই রাজ্যের রাজা হবে। বিয়ে? কিন্তু মহারাজ, আমি তো প্রথম থেকেই বিবাহিত। তো কি হয়েছে, একটা রাজার একের অধিক রানী তো হতেই পারে, তাই না? নয়তো আমি এক্ষুনি তোমার প্রথম স্ত্রীকে একেবারে মেরে ফেলছি তোমার সামনে। বলো এবার তোমার বক্তব্য। আমি ভেবেছিলাম যে আমার স্বামীর কাছে সত্যি সত্যি আধ্যাত্মিক শক্তি আছে, কিন্তু উনি আমার বিশ্বাস ভেঙেছেন। উনি এতটা লোভী আমি কখনো ভাবিনি। আমার মনে হয় না যে এখন উনি এই প্রস্তাব হাতছাড়া করবেন বলে। না 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 মহারাজ, আমার বউ রাধা যবে থেকে আমার জীবনে এসেছে, আমার জীবনটাই বদলে গেছে। আমি বুঝতে পেরেছি যে সৎ পথে থাকার আর সৎ কার্য করার মাহাত্ম্য আছে। রাধাকে ছাড়া আমি সত্যিই অসম্পূর্ণ। আপনার অনেক অনেক ধন্যবাদ মহারাজ। এখন থেকে আমি খুব পরিশ্রম করব আর সঠিক পথে কাজ করব সবসময়, আর রাধার সাথে একটা ছোট্ট সুখের সংসার পাতব। চলো রাধা। এটা শুনে রাধার চোখে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। রাজাও খুশি হয় আর চতুরলালকে পুরস্কৃত করেন। চতুরলাল আবার ওর গ্রামে ফিরে আসে আর সবার টাকা শোধ করে দেয়, আর খুব পরিশ্রম করে এক ধনী ব্যবসায়ী হয়ে ওঠে।
আর এইভাবেই একটা ভালো নিরীহ মেয়ে একজন ঠক আর চতুর ব্যক্তিকে সারা জীবনের জন্য বদলে দিয়েছেন। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করতে পারেন। ধন্যবাদ।